প্রিয় শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী 2025 শেষ সময়ের প্রস্তুতি। এইচএসসি আইসিটি ওয়ান শট ক্লাস চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিংয়ের উপর আজকে বিগত বছরগুলিতে বোর্ডে আসার মতো যে প্রশ্ন এবং এবছর আসতে পারে এমন কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা খুব মনোযোগের সাথে খেয়াল করবে। প্রথম প্রশ্নটাই, নন ভোলাটাইল মেমোরি কোনটি? মেমোরিকে মূলত ভোলাটাইল, নন ভোলাটাইল দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ তোমরা সাধারণত মেমোরি শিখেছো, মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে তোমরা শিখেছো র্যাম আর আরেকটি শিখেছো রম। অর্থাৎ র্যামকে আমরা বলি অস্থায়ী মেমোরি আর রম হলো স্থায়ী মেমোরি। এই রমেরই অপর একটি নাম তোমরা ধরে নিতে পারো নন ভোলাটাইল। আর অস্থায়ী মেমোরি হিসাবে আমরা বলতে পারি ভোলাটাইল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের নন ভোলাটাইল মেমোরি কোনটি? উত্তর হবে রম। নন ভোলাটাইল মানে যা সহজে ভোলা যায় না, অর্থাৎ স্থায়ী। মূলত বিদ্যুৎ প্রবাহ যখন বন্ধ হয়ে যায় তখন র্যামে থাকা তথ্য হারিয়ে যায়, কিন্তু রমের কোনো তথ্য হারায় না, মুছে যায় না। এই জন্য সেটা নন ভোলাটাইল। আর র্যামের তথ্য ভোলাটাইল। যেমন স্থায়ী মেমোরির মধ্যে আরও আছে এইচডিডি, এরপরে এসএসডি অর্থাৎ হার্ড ডিস্ক, এসএসডি, এগুলি রম অর্থাৎ নন ভোলাটাইল স্মৃতিস্থান, যেখানে তথ্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। যাই হোক, এই প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে। নন ভোলাটাইল মেমোরি কোনটি না বলে বলতে পারে ভোলাটাইল মেমোরি কোনটি। তো ভোলাটাইল যদি হয় তাহলে আনসার হবে রম। এরপরে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে তথ্য হারিয়ে যায় কোন মেমোরিতে? উত্তর হবে র্যাম। এরকম বিভিন্নভাবে এই প্রশ্ন হতে পারে। এ কারণে আমি একটু এক্সপ্লেন করে গেলাম। কোয়েশ্চেন নাম্বার 2, কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? আমরা জানি কম্পিউটারের যে প্রোগ্রাম লেখা হয় বিভিন্ন ভাষা দিয়ে লেখা হয়। প্রথমত আমাদের যে মেশিন ভাষা, যেটাকে আমরা বলি 0 এবং 1 দ্বারা অনেক প্রোগ্রাম লেখা হয়। ইংরেজি ভাষায় অনেক প্রোগ্রাম লেখা হয়, উচ্চ স্তরের ভাষায় লেখা হয়, চতুর্থ প্রজন্মের ভাষা দিয়ে প্রোগ্রাম লেখা হয়, বিভিন্ন ভাষা দিয়েই প্রোগ্রাম লেখা হয়। কিন্তু আমাদের এখানের প্রশ্নটা হলো, কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? সরাসরি বুঝতে পারে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম। অর্থাৎ 10 ব্যবহার করে যে প্রোগ্রাম লেখা হয়, এই প্রোগ্রাম মেশিন সরাসরি বুঝতে পারে। সেক্ষেত্রে তার আর কোনো ট্রান্সলেটর প্রোগ্রামের প্রয়োজন পড়ে না, অর্থাৎ অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন পড়ে না। কিন্তু যদি চতুর্থ প্রজন্মের ভাষায় লেখা হয়, যদি উচ্চ স্তরের ভাষায় লেখা হয় অথবা ইংরেজি ভাষায় লেখা হয় প্রোগ্রাম, তাহলে ওই প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। সেক্ষেত্রে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন পড়ে। তো ওখানে আমাদের প্রশ্নটা হলো, কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? তাহলে সরাসরি বুঝতে পারে মূলত মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম সরাসরি বুঝতে পারে। অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4, 5। অনুবাদক প্রোগ্রাম 2, 3, 4। তাহলে এইচএসসিতে অনুবাদক প্রোগ্রামের বিষয়ে খুব সুস্পষ্ট বলা আছে যে অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার। তাহলে কি 3 প্রকারটা আমরা একটু দেখে নেই। অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রামের মধ্যে তিনটিকে আমরা কি বলবো? একটা হলো কম্পাইলার, ইন্টারপ্রেটার, আর একটি হলো অ্যাসেম্বলার।
তাহলে অনুবাদক প্রোগ্রামকে মোটামুটি 3 ভাগে ভাগ করা চলে। একটি হলো কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এখানে আমাদের একটু কথা বলে যেতে হবে। কম্পাইলার কি? কম্পাইলার হলো যে একটি প্রোগ্রাম, সাপোজ এখানে যদি একটি প্রোগ্রাম হয়, 5 লাইনের একটি প্রোগ্রাম হয়, 5টি স্টেটমেন্টের একটি প্রোগ্রাম হয়, এই পুরো প্রোগ্রামটাকে একসাথে পড়ে এবং তার মধ্যে ভুল ত্রুটি খুঁজে বের করে এবং প্রদর্শন করে কম্পাইলার। অর্থাৎ কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার এই প্রোগ্রামের 5টি স্টেটমেন্টকে অর্থাৎ 5টি লাইনকে এক লাইন করে অনুবাদ করে। প্রথমে এই লাইন অনুবাদ করবে, এরপরে 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন, 5 নম্বর লাইন, অর্থাৎ এক লাইন করে অনুবাদ করে ইন্টারপ্রেটার। এক লাইন করে অনুবাদ করে ওই এক লাইনের ভুল প্রদর্শন করে। দ্বিতীয় লাইন যখন অনুবাদ করে তখন দ্বিতীয় লাইনের ভুল প্রদর্শন করে। আর কম্পাইলারে পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে এবং সব ভুল একসাথে দেখায়। তো এই হলো আমাদের অনুবাদক প্রোগ্রাম এর কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সম্পর্কে আলোচনা। আরেকটা কথা এখানে বলে যাওয়া উচিত, যে সেটা হলো যে কম্পাইলার, আমরা যখন সোর্স কোড থেকে অর্থাৎ উৎস প্রোগ্রামকে যখন বস্তু প্রোগ্রামে রূপান্তর করি তখন কিন্তু সেটা কম্পাইলারই করে, ইন্টারপ্রেটার করতে পারে না। মানে ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের কারণে শুধু কম্পাইলার অবজেক্ট কোডে, এই সোর্স কোডে লেখা প্রোগ্রামকে অবজেক্ট কোডে রূপান্তর করতে পারে। যাই হোক, ওটা আমরা আরও পরে অ্যানাদার কোশ্চেনে আমরা পড়ব। তো আমাদের কোশ্চেন নাম্বার 4, উৎস প্রোগ্রাম, এখানে একটা কোয়েশ্চেন মার্ক, ওখানে আছে বস্তু প্রোগ্রাম। অর্থাৎ উৎস প্রোগ্রাম, কোয়েশ্চেন মার্ক, বস্তু প্রোগ্রাম প্রশ্ন করবে যে প্রশ্নবোধক স্থানে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার কোনটি বসবে। তাহলে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার দায়িত্ব হলো কম্পাইলারের, ইন্টারপ্রেটার তা করতে পারে না। উৎস প্রোগ্রাম বলতে কি মিন করে? অর্থাৎ যে ভাষায় প্রোগ্রামটা লেখা, সাপোজ ইংরেজি ভাষায় প্রোগ্রামটা লেখা, তাহলে ওই প্রোগ্রামটাকে বলে উৎস প্রোগ্রাম। কিন্তু ইংরেজি ভাষা তো কম্পিউটার সরাসরি বুঝে না, তাকে মেশিন ভাষায় রূপান্তর করে দিতে হয়। এই বুঝাইয়া দেওয়ার যে কাজটা করে সেটাই করে কম্পাইলার, আর কম্পাইলার বুঝাইয়া দিলে সেটা হয়ে যায় অবজেক্ট প্রোগ্রাম অর্থাৎ বস্তু প্রোগ্রাম। তাইলে আমাদের উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার দায়িত্ব পালন করে কম্পাইলার। আবারও বলছি, ইন্টারপ্রেটার নয়, যদিও ইন্টারপ্রেটারও অনুবাদক প্রোগ্রাম। কিন্তু ইন্টারপ্রেটারের যে কয়টি বৈশিষ্ট্য আছে তার মধ্যে ইন্টারপ্রেটারের পক্ষে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা সম্ভব হয় না, যা কম্পাইলার পারে। এই জন্য রাইট অ্যান্সার হবে কম্পাইলার। এরপরে আরও কিছু কথা এখানে বলে যাওয়া যায় যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে আসলে কি পার্থক্য। কম্পাইলার আগে বলেছি যে পুরো প্রোগ্রামটাকে একসাথে রিড করে এবং ভুলগুলি তুলে ধরে। এই ইন্টারপ্রেটার এক লাইন করে ভুলগুলিকে তুলে ধরে এবং অনুবাদ করে। ইন্টারপ্রেটার একটু স্লো আর কম্পাইলার ফাস্ট। এগুলি হলো ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মূল পার্থক্য। এরপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, ফ্লোচার্ট কি? আমরা বলেছি সিকিউ যখন আমরা পড়ি তখন বলেছি ফ্লোচার্ট হলো প্রোগ্রাম তৈরি করার যে চিত্রগত রূপ, অর্থাৎ অ্যালগরিদমের চিত্রগত রূপকে ফ্লোচার্ট বলে। ফ্লোচার্টকে 2 ভাগে ভাগ করা যায়। ফ্লোচার্টকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটার নাম হলো প্রোগ্রাম ফ্লোচার্ট আর একটা হলো সিস্টেম ফ্লোচার্ট। তাহলে আমরা পড়ব প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত চিহ্নগুলি কি কি? অনেকগুলি চিহ্ন সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এটা একটা চিহ্ন, এটা অপর আরেকটি চিহ্ন,
এটা একটা চিহ্ন, এরপরে এটা একটা চিহ্ন, এটা একটা চিহ্ন, এইটা একটি চিহ্ন, এরকম বেশ কয়েকটি চিহ্ন ব্যবহার হয় প্রোগ্রাম ফ্লোচার্টে, সিস্টেম ফ্লোচার্ট নয়। ফ্লোচার্ট কয় ধরনের? 2 ধরনের। এটাও একটা কোয়েশ্চেন হতে পারে, ফ্লোচার্ট কয় ধরনের? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের। আমরা উত্তর বলবো ফ্লোচার্ট 2 ধরনের। তাই প্রোগ্রাম ফ্লোচার্টে কি কি চিহ্ন ব্যবহার হয়? এই যে চিহ্নগুলি আমি লিখছি, তোমরা একটু লিখে রাখতে পারো খাতার কোনায়। তাহলে এটার দ্বারা বোঝায় প্রোগ্রাম শুরু এবং শেষ দুটাই মিন করে এই চিহ্নে, অর্থাৎ সেটাকে আমরা বলবো ওভাল চিহ্ন। আর যে চিহ্নটা সামান্তরিকের মতো, এটার দ্বারা আমরা বুঝবো ইনপুট আউটপুট। এটার দ্বারা ইনপুট আউটপুট দুটাই বোঝায়। আর আয়তক্ষেত্রের মতো যে চিহ্নটা, এটাকে আমরা বলবো প্রক্রিয়াকরণ, প্রসেসিং। আর এই চিহ্নটা যেটা রৈতনের মতো যে চিহ্নটা, এইটাকে আমরা বলবো সিদ্ধান্ত গ্রহণ, আর এই বৃত্তের মতো চিহ্নটাকে আমরা বলবো সংযুক্তিকরণ, আর এটাকে বলে সাবরুটিন। আর এটা হলো প্রবাহের দিক, মানে প্রোগ্রামার কোন দিকে কাজ করবে, কোনটা আগে করবে কোনটা পরে করবে, এই এরো চিহ্ন দ্বারা মিন করবে। আমি সবকটা চিহ্ন একসাথে তুলে ধরেছি, কারণ এখান থেকে তোমরা বোর্ড কোয়েশ্চেন ঘাটালে দেখবে একটা এই চিহ্ন দিয়া বলবে যে এই চিহ্নটি নাম কি বলে এরকম 4টা বলবে। তো এটার দ্বারা কি বোঝায়? শুরু বোঝায়। এই চিহ্নটার দ্বারা কি মিন করে? তাহলে আমরা বলবো ইনপুট অথবা আউটপুট মিন করে, যে কোনো একটা থাকবে। আবার বহুপদী হলে ইনপুট আউটপুট দুটাও থাকতে পারে। আবার বলবে যে সিদ্ধান্ত গ্রহণের চিহ্ন কোনটি বলে 4টা চিহ্ন দিবে, তার মধ্যে এই চিহ্নটাকে আমরা রাইট দেব, সিদ্ধান্ত গ্রহণের চিহ্ন এটি। অতএব আমি সবকটা চিহ্ন এবং তার দ্বারা কি মিন করে এটা আলোচনা করে দিলাম, যাতে প্রশ্নটা যেভাবে আসে সেটাই তোমরা আনসার করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, নেক্সট কোয়েশ্চেন হলো আমাদের প্রোগ্রামের ভুল। প্রোগ্রামাররা যখন প্রোগ্রাম রচনা করেন, তারাও তো মানুষ, প্রোগ্রাম রচনায় কিছু ভুল থেকেই যায়। এই প্রোগ্রামের ভুলকে বলে, প্রোগ্রামে যে ভুল হয় ভুলকে বলে বাগ। প্রোগ্রামের ভাষায় কি বলে? বাগ। এই বাগ, ভুল দূর করার কাজকে বলে ডিবাগ। এখান থেকে কোশ্চেন আসে, প্রোগ্রামের ভুলকে কি বলে? বাগ, বিইউজি বাগ। আর প্রোগ্রামের ভুল দূর করার কাজকে কি বলে? ডিবাগ বা ডিবাগিং। তো যাই হোক, এই প্রোগ্রামে ভুল কয় ধরনের হতে পারে, বাগটা কয় ধরনের হতে পারে? বাগ মানে ভুলটা হতে পারে আমাদের কয় ধরনের? ভুলটা হতে পারে সিনট্যাক্স ভুল হতে পারে, এরপরে লজিক ভুল হতে পারে, এরপরে ডেটা ভুল হতে পারে, এরকম বিভিন্ন রকমের ভুল হতে পারে। প্রোগ্রামে ভুল হতে পারে সিনট্যাক্স ভুল, ডেটা ভুল, এরপরে লজিক ভুল, এরকম ভুল হয়। সিনট্যাক্স ভুল কোনগুলি? সিনট্যাক্স ভুল হলো যে প্রোগ্রামে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, অর্থাৎ ক্যাপিটাল এ, ক্যাপিটাল স্মল এ, এই দুটা ক্যারেক্টারকে কম্পিউটার দুরকমভাবে বুঝে। অর্থাৎ এটা এ না লিখে এই ছোট হাতের এ লেখলে সে বুঝবে না। বড় হাতের এ হলে বড় হাতের এই লিখতে হবে, ছোট হাতের এ হলে ছোট হাতের এই লিখতে হবে। কমা দেওয়ার দরকার যদি থাকে সিঙ্গেল কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন যেখানে দেওয়া দরকার সেটা দিতে হবে, সেমিকলন যদি দেওয়ার কথা থাকে কোথাও এটা দিতে হবে। এই সকল ভুলগুলোকে বলি আমরা সিনট্যাক্স ভুল, ব্যাকরণগত ভুল। প্রোগ্রামে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারকে ভিন্নভাবে দেখে। স্মল লেটারের জায়গায় ক্যাপিটাল লিখলে ভুল হবে, ক্যাপিটালের জায়গায় স্মল লিখলে ভুল হবে।
সিঙ্গেল কোটেশনের জায়গায় ডাবল কোটেশন দেওয়া যাবে না, ডাবল কোটেশনের জায়গায় সিঙ্গেল কোটেশন দেওয়া যাবে না, সেমিকোলন দিতে হবে যেখানে দেওয়া দরকার। যদি না দেওয়া হয় তাহলে সেটা এরর দেখাবে, সেই এররটাকে আমরা বলবো সিনট্যাক্স এরর। আর লজিক ভুল হলো সাপোজ আমাদের বললো যে এরকম যে 5 গ্রেটার দেন 3, এটা তো সত্য, কিন্তু যদি বলা হয় 5 গ্রেটার দেন 6, অর্থাৎ 5 6-এর চেয়ে বড়, এটা ভুল, এটা হলো লজিক ভুল। আবার ডেটা ভুল আমাদের এন্ট্রি করার কথা ছিল 20, আমরা ভুলবশত এন্ট্রি করেছি 02, এটাকে আমরা বলবো ডেটা ভুল। তো ওরকম প্রোগ্রামে অনেক ভুল হয়, ভুল দূর করার কাজকে ডিবাগ বলে। ভুলকে মোটামুটি সিনট্যাক্স, লজিক ভুল, ডেটা ভুল মেইন এইগুলি ঘটে থাকে। সিনট্যাক্স ভুল বলতে এই ধরনের ভুলগুলিকে বলা হয় লজিক ভুল আর ডেটা ভুল। তো এই ভুলগুলির উপরে আমরা কথা বললাম, এর উপরে কোয়েশ্চেন হবে, আশা করি তোমরা নোট করে রাখছ। নেক্সট কোয়েশ্চেন 7, কম্পিউটারের কোন ধরনের ভুলের জন্য বার্তা দেয়? কম্পিউটার সব ভুলের জন্য কিন্তু বার্তা দেবে না, কারণ যেখানে আমার 20 লেখার কথা ছিল এখানে যদি আমি 02 লিখি তাহলে সে বার্তা দেবে না। সে ধরে নিবে ওই শিক্ষার্থী 2 নম্বর পেয়েছে, সত্যিকার অর্থে শিক্ষার্থী 20 পেয়েছে, কিন্তু আমি 02 লিখলাম, তার মানে মেশিন মনে করবে যে ওই শিক্ষার্থী 2 পেয়েছে, তাইলে তো আর সে মেসেজ দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু যদি আমি কোনো সিনট্যাক্স এরর করি তাইলে অবশ্যই সে মেসেজ দিয়া আমাকে সাবধান করবে, এই সিনট্যাক্স এরর। তাহলে কম্পিউটার কোন ধরনের ভুলের জন্য বার্তা দেয়? আনসার হলো সিনট্যাক্স এররের জন্য বার্তা দেয়। সিনট্যাক্স এরর, লজিক এরর বা ডেটা এরর এর জন্য কোনো বার্তা দেবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার কোয়েশ্চেন 8 কোয়েশ্চেন সলিউশন করব। এই প্রশ্নটা হলো যে প্রোগ্রাম তৈরির ধাপ কয়টি? একেবারে সহজ প্রশ্ন, এই প্রশ্নে তোমরা খুব ভুল করো না, কিন্তু এর পরের প্রশ্নটাতে মোটামুটি 80% ভুল হয়। তো প্রোগ্রাম তৈরির ধাপ কয়টি? এটার উত্তর হলো প্রোগ্রাম তৈরির ধাপ 7টি। প্রোগ্রাম তৈরির ধাপ মোটামুটি 7টি। তো এই 7টি ধাপ আমাদের মুখস্থ জানতে হবে, নতুবা নেক্সট কোয়েশ্চেন যেটা হবে সেটা আমরা পারবো না। ধাপটা কি? ধাপ 7টি কি? 1 নাম্বার হলো সমস্যা সুনির্দিষ্টকরণ, অর্থাৎ আমরা যে বিষয়ের উপর প্রোগ্রাম করব এই প্রোগ্রামের বিষয়টাকে সুনির্দিষ্টকরণ। সাপোজ ধরতে পারি যে আমরা শিক্ষা সফর 2025 উদযাপন করতে যাচ্ছি, এটা আমাদের একটা সমস্যা। এই 25 শিক্ষা সফর উদযাপনের জন্য আমরা একটা প্রোগ্রাম রচনা করব। তো এটার জন্য সমস্যা সুনির্দিষ্টকরণ, তো সমস্যা হলো শিক্ষা সফর 2025, তো ওটা হলো আমাদের একটা সমস্যা, এটা আমরা আগে সুনির্দিষ্ট করব। 2 নম্বর কাজ হলো এই সমস্যাটাকে বিশ্লেষণ করব, যে শিক্ষা সফর সফল করতে হলে আমাদের কি কি কাজ করতে হবে এটা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পরে কি করতে হবে? ডিজাইন করতে হবে। ডিজাইনের পর প্রোগ্রামকে কোডিং করতে হবে। কোডিংয়ের পর প্রোগ্রাম টেস্টিং এবং ডিবাগিং করতে হবে, মানে টেস্ট করে দেখতে হবে যে আমরা যে পারপাসে প্রোগ্রাম তৈরি করেছি সেই পারপাস সার্ভ করে কিনা, অথবা প্রোগ্রামে কোনো ভুলভ্রান্তি আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আমরা ডিবাগিং করে দেব, অর্থাৎ ভুল দূর করব। এরপরে কি করব? প্রোগ্রামকে ডকুমেন্টেশন করব, প্রোগ্রামকে কোনো প্যান ড্রাইভে বা হার্ড ডিস্কে এগুলিতে আমরা রাখবো। এরপরে সব শেষে যেটা দরকার সেটা প্রোগ্রামকে রক্ষণাবেক্ষণ করা, অর্থাৎ মেনটেনেন্স, অর্থাৎ পরবর্তী বছর যদি কিঞ্চিত কোনো পরিবর্তন করা লাগে এগুলি আমরা করে নেব। এভাবে আমরা রক্ষণাবেক্ষণের কাজ করব। সাধারণত একটি প্রোগ্রাম তৈরিকরণে আমরা এই 7টি ধাপ মেনটেন করি। এখন প্রশ্ন হলো, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে প্রায়, আমরা দেখলাম যে প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? যে প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ তো হলো প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম কোডিং এর পরবর্তী ধাপ কি? প্রোগ্রাম টেস্টিং ও ডিবাগিং। অথবা প্রোগ্রাম ডকুমেন্টেশনের পূর্ববর্তী ধাপ কোনটি? এটা। সমস্যা সুনির্দিষ্টকরণের পরবর্তী কাজ কি বা ধাপ কোনটি? এইভাবে আমাদেরকে কোশ্চেন করবে। তাহলে আমরা যদি আগে এই 7টি ধাপকে ক্রমান্বয়ে না জানি তাইলে তো কোনটা আগে কোনটা পরে ওটা আমরা বলতে পারবো না।
যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সে অনুযায়ী তোমরা একটু লিখে রাখবে এবং এই বিষয়গুলি একটু মনে রাখার চেষ্টা করবে। এই পর্যায়ে আমরা প্রশ্ন 9 পড়ব যে সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি? সি প্রোগ্রাম যে আমরা লিখি, তোমরা তো সি প্রোগ্রাম করেছো, আমি তো সি প্রোগ্রামের উপর ক্লাস করেছি। এভাবে ক, খ, গ, ধরো আরেকটা কোয়েশ্চেন করলো, এইভাবে দিবে ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপরে থাকবে এখানে মেইন। তাইলে এটাও ভুল, এটাও ভুল। কারণ সি প্রোগ্রাম আমরা জানি যে হ্যাশ চিহ্ন দিয়ে শুরু হয়, এরপরে ইনক্লুড লেখা হয়, হ্যাশ ইনক্লুড। এরপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে হেডার ফাইল লিখতে হয়। ধরুন এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, তার মানে লিখবে stdio.h, এটা লিখবে। আর পরবর্তী এরো চিহ্ন দিয়ে কি দেখা যাচ্ছে আমাদেরকে, মেইন, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং। তাহলে এই সিকোয়েন্সটা ঠিক আছে। তাহলে আনসার কি হচ্ছে, অ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপরে হলো মেইন। এই সিকোয়েন্সটা ঠিক আছে। এই সিকোয়েন্স বা এই সিকোয়েন্স ঠিক নেই। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কোয়েশ্চেন নাম্বার 10-এ লক্ষ্য করবে একটি প্রোগ্রাম লিখে দেওয়া আছে। এটা একটি সি প্রোগ্রাম। এই সি প্রোগ্রামে প্রথম লাইনটা কি, একটু আগের প্রশ্নে যেটা আমরা বলছিলাম যে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio.h অ্যাঙ্গেল ব্র্যাকেট মেইন ইত্যাদি। তো এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এইটুকু হলো মূলত সির বডি। তো এখন বডিতে কি আছে, ইন্টেজার এ বি, অর্থাৎ ইন্টেজার এ বি দুইটা ভেরিয়েবল, এখানে আমরা একটু পরে আলোচনা করবো এগুলি। বি সমান বলছে কি 50, আর ওখানে বললো এ সমান বি মডুলাস 25। এই পার্সেন্টেজ চিহ্নটাকে সি ভাষায় বলা হয় মডুলাস। পার্সেন্টেজ চিহ্নটাকে সি ভাষায় মডুলা বলে। তো ওখানে বি এর মান আছে কত, 50, আর এখানে বি সমান যদি আমরা 50 লিখি, আর মডুলা আছে এখানে, এরপরে আছে 25। তাহলে 50-কে 25 দিয়ে ভাগ করলে দুবার যাবে, 25 দুগুণে 50, তো ভাগশেষ থাকে কত, 0। তাহলে এখানে কি বলছে যে প্রিন্ট পার্সেন্টেজ ডি কমা এ এর মান কত হবে, অর্থাৎ এই এর মান এখানে যদি 50 হয়, আর এটা হলো ভাগশেষ নির্ণয় করা, পার্সেন্টেজ চিহ্ন যেটা আমরা মডুলা বলছি, এটার মানে হলো যে ভাগশেষ নির্ণয় করা। তো 50-কে 25 দিয়ে ভাগ করলে, 50-কে 25 দিয়ে ভাগ করলে দুইবার যাবে, 2 25-এ 50, 50 থেকে 50 গেলে থাকে 0। তাহলে ভাগশেষ কত হলো, 0। তাহলে এখানে কি বলছে, প্রোগ্রামটির আউটপুট কত হবে, 0, 2, 25, 50। তাহলে আউটপুট হবে 0। তাহলে আমরা পার্সেন্টেজ চিহ্নটাকে, এটার নাম দিব আমরা মডুলা। সি প্রোগ্রামে এটাকে মডুলা বলে। এটার উদ্দেশ্য হলো ভাগশেষ নির্ণয় করা। তাহলে এখানে বি এর মান 50, আর ওখানে আছে 25। তো 50-কে 25 দিয়ে ভাগ করলে দুইবার যায়, তাহলে 50 থেকে 50 গেলে তো কিছু থাকে না, দ্যাট মিন 0। তাহলে ভাগশেষ 0। তাহলে এটার আনসার হবে 2। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেন, মানে এটা একটা উদ্দীপক, তার অধীনে 2টি প্রশ্ন, এক আমরা পড়লাম। দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামটির ভাষাটি হচ্ছে, উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে, অর্থাৎ এখানে যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়েছে এই ভাষাটা কি? উত্তর দিয়েছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আর হলো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। রাইট। তাহলে আনসার তিনোটাই কারেক্ট হবে এখানে, কারণ এই প্রোগ্রামটা লেখা হয়েছে সি ভাষা দিয়ে। আমরা জানি সি ভাষায় লেখা প্রোগ্রামকে সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়, সি কে সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই জন্য সি এটাকে একটা ক্যারেক্টার বুঝে এই
স্মল লেটারের এ কে অ্যানাদার ক্যারেক্টার বুঝে, সে এতটাই সেন্সিটিভ। এটাকে এ বললে এটাকে সে এ বলতে চায় না। আবার যেখানে সেমিকলন দেওয়া দরকার এটা না দিলে সে এরর ধরে, কোটেশন দেওয়া দরকার যেখানে না দিলে এরর ধরবে। এই সকল কারণে সি কে সেন্সিটিভ বলা হয়। আর এটা তো সি ল্যাঙ্গুয়েজেই লেখা, অতএব সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। আবার মিড লেভেল ল্যাঙ্গুয়েজ মানে মধ্যম স্তরের ভাষা, সি হলো একটা মধ্যম স্তরের ভাষা, এটা সঠিক। জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, সাধারণ পারপাস উপলক্ষ সার্ভ হওয়ার জন্য সি ভাষা ব্যবহার হয়, তাহলে এইটাও সঠিক। তাহলে আনসার 1 2 3, অর্থাৎ এটা বহুপদী সাজাইছে। যেমন এখানে ক দেয়া লাগবে 1 আর 2, খ দিয়া লিখবে 2 এবং 3, গ দিয়া 2 3, ঘ দেয়া 1 2 3, তাহলে আনসার হবে 1 2 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট ওটার উপরে আমরা আরো আলোচনা করব। এখানে ডেটা টাইপ নিয়ে এখন একটু কথা বলবো। ঠিক আছে, আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 11 দেখব। কোয়েশ্চেন নাম্বার 11, ডেটা টাইপের উপর অনেক কোয়েশ্চেন হয়। ডেটা টাইপ অর্থাৎ আমরা যখন সি প্রোগ্রাম লিখতে যাব তখন বিভিন্ন ধরনের ডেটা আমাদের ব্যবহার করতে হয়। ওই বিভিন্ন ধরনের ডেটা টাইপ আমাদের জানতে হবে এখানে। তো আমি এখানে প্রথমটি দেখাচ্ছি কি ইন্টেজার, এরপরে বলেছি ফ্লোটিং, ডাবল ফ্লোটিং, স্ট্রিং, ক্যারেক্টার। ইন্টেজার বলতে আমরা বুঝি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সাপোজ 25, এটা একটা ইন্টেজার সংখ্যা। ফ্লোটিং মানে ভগ্নাংশ, ভগ্নাংশ দশমিক সংখ্যা, 0.257 এরকম, এটা দশমিক সংখ্যা। ডাবল ফ্লোটিং, ডাবল ফ্লোটিং আমরা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাটা বড়, 0.1250789 এরকম অসংখ্য। তারপরে স্ট্রিং, স্ট্রিং হতে পারে, স্ট্রিং হতে পারে সংখ্যা হতে পারে, সংখ্যা হতে পারে, বর্ণ হতে পারে, এগুলি হতে পারে স্ট্রিংকে। আর ক্যারেক্টারে শুধু টেক্সট, টেক্সট দিয়ে যে ডেটা তাকে ক্যারেক্টার বলে। তো ক্যারেক্টার ডেটা আমরা একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখি। ক্যারেক্টার টাইপের ডেটা যেমন এবিসি, এটা অ্যালফাবেট বেসড, টেক্সট বেসড, এই ডেটাটা আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো। আর স্ট্রিং, সেখানে সংখ্যা, বর্ণ, টেক্সট সবই ব্যবহার করা যায়। আর ডাবল ফ্লোটিং মানে ভগ্নাংশ, মানে বড় টাইপের ভগ্নাংশ যেগুলি, এগুলিকে আমরা ডাবল ফ্লোটিং বলবো। আর শুধু সাধারণ ভগ্নাংশ যেগুলি, এগুলিকে ফ্লোটিং নাম্বার বলি। আর পূর্ণ সংখ্যা যেটা, এটাকে আমরা ইন্টেজার বলি। তো এখন আমাদের যে প্রোগ্রামিংয়ে যে আমরা ব্যবহার করি, এই ব্যবহারে আমরা সংক্ষেপ ইউজ করি, সংক্ষিপ্ত নাম ইউজ করি। অর্থাৎ ইন্টেজারকে আমরা বলবো ইন্ট, আইএনটি, আর ফ্লোটিংকে আমরা বলবো ফ্লট, আর ডাবল ফ্লোটিংকে আমরা বলবো শুধু ডাবল, স্ট্রিংকে আমরা বলবো এসটিআর, আর ক্যারেক্টারকে বলবো সিএইচএআর, ক্যারেক্টার। এইভাবে আমরা সংক্ষিপ্ত নাম ব্যবহার করব। কোয়েশ্চেন নাম্বার 12 নম্বর কোয়েশ্চেনে ফরম্যাট স্পেসিফায়ার ও মেমোরি স্পেস, এটার উপরে কোয়েশ্চেন হয়। অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ার বলতে আমরা বুঝি যে ওই যে ইন্টেজার টাইপের ডেটাকে কি ধরনের ফরম্যাট দিয়ে প্রকাশ করা হয়। যদি ডেটাটা ইন্টেজার হয় তাহলে সেটা আমরা লিখবো %d, আর যদি ডেটাটা ফ্লট হয় আমরা বলবো %f, ডাবল হলে %lf, ক্যারেক্টার হলে %c, স্ট্রিং হলে %s, এই দিয়ে আমরা প্রকাশ করব। তো আবার ইন্টেজারের মধ্যে শর্ট ইন্টেজার আছে, লং ইন্টেজার আছে। শর্ট ইন্টেজারে সাধারণত মেমোরিতে 2 বাইট জায়গা দখল করে। 2 বাইট মানে কত বিটে 1 বাইট? শিক্ষার্থী জানো তো, 8 বিট সমান 1 বাইট। তাহলে 1 বাইট সমান যদি 8 বিট হয় তাহলে 2 বাইট সমান কত? 16 বিট। আবার 4 বাইট যদি হয় তাহলে কি হবে? 32 বিট। অর্থাৎ 16 বিট অথবা 32 বিট পর্যন্ত হতে পারে ইন্টেজারে মেমোরি স্পেস দখল করে। আর ফ্লোটিং ডেটা যদি হয় তাহলে 4 বাইট, 4 বাইট মানে 4 8 32 বিট। আর ডাবল যদি হয় তাহলে 8 বাইট, 8 বাইট মানে 8 8 64 বিট জায়গা
ডাবল ফ্লোটিং হলে স্পেস দখল হয়। আর ক্যারেক্টার, স্ট্রিং এগুলির ক্ষেত্রে সাধারণত একটা ক্যারেক্টার অথবা একটা স্ট্রিংয়ের জন্য 1 বাইট জায়গা দখল হয়, অর্থাৎ 1 বাইট মিনস 8 বিট। তো যাই হোক, আমরা এই 12 নম্বর প্রশ্ন দেখলাম। এরপরে আমাদের কোয়েশ্চেন নম্বর 13তে সিতে কিওয়ার্ড কয়টি, সিতে কিওয়ার্ড কয়টি, সিতে রিজার্ভ ওয়ার্ড কয়টি, এরকম বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। সিতে কিওয়ার্ড হলো 32, তো 32, 35, 36, 38, তাহলে আনসার হবে 32। অর্থাৎ কিওয়ার্ড বলতে আমরা বুঝেছি ইন্টেজার, ফ্লোটিং, ক্যারেক্টার, ডাবল, এই যে নির্দিষ্ট কিছু শব্দ আছে, রিজার্ভ ওয়ার্ড, সংরক্ষিত শব্দ, এগুলিকে আমরা কিওয়ার্ড বলি সিতে। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন 14-এ কি আছে দেখি। সি প্রোগ্রামে ব্যবহৃত চলক, চলক মানে কি? ভেরিয়েবল। ভেরিয়েবল বলতে আমরা বুঝবো যে একটি বক্স, যে বক্সে বিভিন্ন ডেটা জমা করা হয়। তো এখন এই ভেরিয়েবল চলকে ব্যবহার করা যায়, চলক হিসাবে ব্যবহার করা যায় এ থেকে জেড, স্মল এ থেকে জেড, 0 থেকে 9, আন্ডারস্কোর, এইগুলি চলক হিসাবে ব্যবহার করা যায়। এটা কিন্তু আন্ডারস্কোর, ড্যাশ নয়। আন্ডারস্কোর ব্যবহার করা যায়, ড্যাশ ব্যবহার করা যায় না। আর এদিকে ব্যবহার করা যায় না যে বিষয়গুলি, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নোট করবে, বিষয়গুলি খুব ক্রিটিক্যাল বিষয়। ব্যবহার করা যায় না, সংখ্যা দিয়ে শুরু করা যায় না। অর্থাৎ কোনো চলকের নাম যদি সংখ্যা দিয়ে শুরু হয় তাহলে সেটা ভুল হবে। স্পেশাল কোনো ক্যারেক্টার ব্যবহার করা যায় না। সাপোজ @, $, পার্সেন্টেজ অর্থাৎ মডুলাস, যেটা এই ধরনের বিশেষ চিহ্ন ব্যবহার করা চলে না চলক হিসাবে। সি এর কিছু নির্দিষ্ট কিওয়ার্ড আছে, আমরা জানি, আগের ক্লাসে পড়েছি। কিওয়ার্ড কি? যে ইন্টেজার, ফ্লোটিং, ডাবল, ক্যারেক্টার, রিটার্ন, গো টু ইত্যাদি ইত্যাদি হলো সি এর নির্দিষ্ট কিছু কিওয়ার্ড। এই কিওয়ার্ড হিসাবে আমরা যা ব্যবহার করেছি সিতে, সেই কিওয়ার্ডগুলি কখনোই ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা যাবে না। কিওয়ার্ডগুলি ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা যাবে না। তাহলে এইগুলি ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা যাবে না, আর এইগুলি ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা যাবে। তোমাদের সামনে আমি একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছি, একটু খেয়াল করলে দেখবে এখানে 1 নাম্বার। তাহলে প্রথম কি ব্যবহার করা হয়েছে? 1। তো 1 তো সংখ্যা, এখানে তো বলছি আমরা সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, তার মানে এই চলকটা বৈধ নয়, এটা অবৈধ চলক। টোটাল, এটা কি? ড্যাশ, মার্কস। আমরা তো বলেছি আন্ডারস্কোর ব্যবহার করা যাবে কিন্তু ড্যাশ ব্যবহার করা যাবে না, সো এটা ভুল। স্টুডেন্ট ড্যাশ নেম, তার মানে চলকের মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না, সো এখানে গ্যাপ আছে, এটা এই কারণে ভুল। @ নেম, আমরা বলেছি যে কোনো বিশেষ চিহ্ন, স্পেশাল কোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, অর্থাৎ $, পার্সেন্টেজ এইসব চিহ্ন ব্যবহার করা যাবে না। অতএব এখানে @ চিহ্ন ব্যবহার করা হয়েছে, তাইলে এটাও ভুল হলো। রিটার্ন, রিটার্ন মূলত সি প্রোগ্রামের একটি কিওয়ার্ড। সি প্রোগ্রামের অনেকগুলি কিওয়ার্ড আছে, 32 কিওয়ার্ডস সি প্রোগ্রামে, তার মধ্যে রিটার্ন একটি কিওয়ার্ড। অতএব এখানে রিটার্ন ব্যবহার করা হয়েছে, এটাও কোনো চলক হতে পারে না। তাহলে বৈধ চলক হতে পারে এইগুলি, এখানে আমি এই পাশে যেগুলি লিখেছি এইগুলি বৈধ চলক, অর্থাৎ এটা বৈধ চলক। টোটাল আন্ডারস্কোর মার্কস, এটা একটা বৈধ চলক। স্টুডেন্ট নেম, কোনো গ্যাপ নেই, এটা একটা বৈধ চলক। এরপর আন্ডারস্কোর কাউন্ট, এটা একটা বৈধ চলক। নাম্বার লিখে সংখ্যা পরে আছে, সো এটা একটা বৈধ চলক। সংখ্যা দিয়ে শুরু করা যাবে না কিন্তু সংখ্যা পরে লেখা যাবে। তাইলে আজকে আমরা লক্ষ্য করলাম কোন চলক কি, চলক কোনগুলি বৈধ কোনগুলি অবৈধ। চলক লিখতে আমাদের যে সাবধানতার জায়গাটা, ওটা খেয়াল রাখতে হবে, এখান থেকে নিশ্চিত কোশ্চেন থাকবে। ডিয়ার লার্নার্স, আমরা আজকে কোশ্চেন 15 দেখব।
কোশ্চেন 15-তে কন্ট্রোল স্টেটমেন্টের উপরে এখানে এমসিকিউ কোশ্চেন হয়। খুব ইম্পর্টেন্ট টপিক, আশা করি মনোযোগের সাথে শুনবে। কন্ট্রোল স্টেটমেন্টকে প্রধানত দুভাগে ভাগ করা চলে। তোমরা এখানে দেখেছো, আমি লিখে রেখেছি যে একটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট আর একটা হলো লুপ স্টেটমেন্ট। এই স্টেটমেন্টকে দুভাগে ভাগ করা চলে, একটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট আর একটা হলো লুপ স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে রয়েছে ইফ এলস, নেস্টেড ইফ। যদি ইফ হয় তার মানে সিঙ্গেল কন্ডিশন, ইফ এলস যদি আরও কিছু থাকে, আর একাধিক ইফ কন্ডিশন থাকলে নেস্টেড ইফ বসে। আর লুপ স্টেটমেন্টের মধ্যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু ডট ডট হোয়াইল লুপ। মানে এই লুপকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু ডট ডট হোয়াইল লুপ। মানে একই সমস্যাকে এই 3টি পদ্ধতি ব্যবহার করে সমাধান করা যায়। যাই হোক, ওইগুলো আমরা যখন সিকিউ পড়েছি তখন দেখেছি, কারণ ওয়ান শট ক্লাসে তো আর এত ডিটেলস কথা বলা যাবে না। তো যাই হোক, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরেছি, সেটা হলো ফর লুপ স্টেটমেন্টের গঠন। ফর লুপ স্টেটমেন্টের গঠনের উপর একটা এমসিকিউ কোশ্চেন থাকে। গঠনটা হলো এরকম: ফর ফার্স্ট ব্র্যাকেট আই হলো চলক, আই এর মান আমরা 1 ধরেছি, সেমিকলন, আই লেস দেন অর ইকুয়াল 5, সেমিকলন, আই প্লাস প্লাস ব্র্যাকেট। এখন এখানে এই প্রথম অংশটার নাম হলো ইনিশিয়ালাইজেশন। প্রথম অংশটাকে কি বলবে? ইনিশিয়ালাইজেশন। দ্বিতীয় অংশটা হলো কন্ডিশন, তৃতীয় অংশটা হলো ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো এখন চলক আই এর মান আমরা 1 ধরেছি, মানে গণাটা শুরু করবে 1 থেকে। গণবে কত থেকে? আই লেস দেন অর ইকুয়াল 5। আই হবে 5-এর চেয়ে, আই এর মান হবে 5-এর চেয়ে ছোট অথবা 5-এর সমান, এর বেশি না। তার মানে গণা যেহেতু 1 থেকে শুরু হবে, তাহলে এটা রেজাল্টটা হবে 1, 2, 3, 4, 5, এর বেশি হবে না। কারণ যেহেতু এখানে কন্ডিশন দেওয়া আছে ইকুয়াল 5, তাহলে 5 পর্যন্ত গণবে। আর এখানে ইনক্রিমেন্ট বলা আছে আই প্লাস প্লাস। ইনক্রিমেন্ট কি বলা আছে? আই প্লাস প্লাস। তার মানে প্রতি পদে বৃদ্ধি পাবে 1 করে। তাইলে প্রথম রাশিটা যদি 1 হয়, তাহলে দ্বিতীয়টার সাথে 1 যোগ হলে হবে 2, এরপরেরটার সাথে আরো 1 যোগ হলে হবে 3। তার মানে 1, 2, 3, 4, 5 এই পর্যন্ত সংখ্যাগুলি হবে। ইনক্রিমেন্ট অর্থাৎ আই প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট বোঝায়, আবার আই ইজিক্যাল টু আই প্লাস 1 দিয়েও ইনক্রিমেন্ট বোঝায়। আই ইজিক্যাল টু আই প্লাস ইজিক্যাল টু 1 দিয়েও ইনক্রিমেন্ট বোঝায়। আমি তো এখানে কি লিখেছি? আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস দ্যাট মিনস ইনক্রিমেন্ট 1। আই প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট 1। আবার আই ইজিক্যাল টু আই প্লাস 1 সেটাও ইনক্রিমেন্ট 1। আই প্লাস ইজিক্যাল টু 1 সেটাও ইনক্রিমেন্ট 1 মিন করে, যেভাবেই লিখি না কেন আমরা। তো ওটাকে 3 ভাবেই এক্সপ্রেশন করা যায়। তো যাই হোক, সুপ্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফর লুপের মধ্যে 3টি অংশ কি কি: একটা ইনিশিয়ালাইজেশন, একটা কন্ডিশন, একটা ইনক্রিমেন্ট, এবং কিভাবে কাউন্টিংটা হয়। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 16-এ যাব। 16-এ কি লিখেছি আমরা? ওয়াই ইজিক্যাল টু পি স্কোয়ার এক্স প্লাস 2/3 এর সমতুল্য এক্সপ্রেশন। সমতুল্য এক্সপ্রেশন অর্থাৎ এইটুকু জন্য সিতে আমরা কিভাবে লিখব? এইটুকু পাওয়ার জন্য অর্থাৎ পি স্কোয়ার এক্স প্লাস 3/2 2/3 এইটা পাওয়ার জন্য আমরা কিভাবে লিখব? লিখব ওয়াই ইজিক্যাল টু প্রথম কি পি। তাহলে প্রথম পি যদি হয় তাহলে আগে তো পাওয়ার দিতে হবে, পির উপরে পাওয়ার, তাহলে পি ও ডাব্লিউ পাওয়ার। এরপর হলো পি এর সাথে স্কোয়ার হবে, পি এর সাথে কি হবে? পি টু আর ইনটু হবে এক্স প্লাস 2/3। আবার অন্যভাবে বলতে পারি আমরা ওয়াই সমান, আমরা বলতে পারি
POW পাওয়ার 2P ইন্টু এক্স প্লাস 2/3। আবার আমরা বলতে পারি y সমান P ইন্টু P ইন্টু এক্স প্লাস 2/3। এবার আমাদেরকে মূল প্রশ্নটা হলো যে ওয়াই পি স্কোয়ার এক্স প্লাস 2/3 এর সমতুল্য এক্সপ্রেশনটা কি, অর্থাৎ সিতে এক্সপ্রেশনটা এই তিনটা, অর্থাৎ আরেকটা থাকবে, চারটা থাকবে, আমি তিনটা দিয়েছি, তো ওটা হতে পারে না, এটা হতে পারে না, কারণ এখানে পাওয়ার হলো পির উপরে স্কোয়ার পাওয়ার, এখানে লিখছে 2p, তার মানে 2-র উপরে p পাওয়ার হবে, আসলে 2-র উপরে তো p পাওয়ার না, পির উপরে 2 পাওয়ার, এটা কারেক্ট। আর এলো p ইন্টু p সমান হলো p স্কোয়ার আর ইন্টু এক্স, এটাও কারেক্ট, এই দুটা কারেক্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই চ্যাপ্টারের একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। এবার কোয়েশ্চেন 17 আমরা লক্ষ্য করব। বিভিন্ন প্রকার অপারেটরের উপরে কোয়েশ্চেন হয়। আমি যদিও এখানে কোয়েশ্চেন নাম্বার 17 লিখেছি, কিন্তু এই 17 কোয়েশ্চেনের ভেতরে অন্ততপক্ষে 100 কোয়েশ্চেন মেক করা যাবে এবং এই পরিমাণ ইনফরমেশন তোমাদেরকে ডেলিভারি করেছি। আশা করি তোমরা আমার পুরো ক্লাসটা একাধিকবার দেখবে এবং খাতায় নোট করবে, সে অনুযায়ী কোনো বিশেষ প্রয়োজনীয় তথ্য চাইলে দরকার পড়লে বই থেকে বের করে নেবে এবং এইভাবে পড়লে এই চ্যাপ্টারের উপরে আশা করি এমসিকিউ কোনো সমস্যা হবে না। 5 থেকে 6টি এমসিকিউ এই 5 নাম্বার চ্যাপ্টার থেকে থাকে। তো যাই হোক, এবার আমরা 17 নাম্বারে আমরা অপারেটরের উপর কথা বলবো। অপারেটর বিভিন্ন রকমের হয়, যেমন এখানে গাণিতিক অপারেটর, সম্পর্কযুক্ত অপারেটর, যুক্তিমূলক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর। আমি 5টি মেইন অপারেটর এখানে আলোচনা করব। এছাড়াও কিছু অপারেটর আছে, বিটওয়াইজ অপারেটর আছে। যাই হোক, গাণিতিক অপারেটরের মধ্যে রয়েছে এগুলি: প্লাস, মাইনাস, ইনটু, অর্থাৎ এটাকে মাল্টিপ্লিকেশন বলি আমরা, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আর এটা হলো মডুলা। 1 2 3 4 5, 1 2 3 4 5, এই হলো গাণিতিক অপারেটর। যাই হোক, আর সম্পর্কযুক্ত অপারেটরের মধ্যে রয়েছে, এটা হলো লেস দেন, এটা লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, আর এটা হলো, এই চিহ্নটাকে আমরা বলবো সমান নয়। এটার দ্বারা বোঝায় সমান নয়। সমান নয় বোঝাতে হলে এই চিহ্নটা আমরা ব্যবহার করব, সমান নয়। আর যুক্তিমূলক অপারেটরের মধ্যে রয়েছে এই একটা চিহ্ন, এই একটা চিহ্ন, আর এখানে একটা চিহ্ন, 3টা চিহ্ন। মূলত প্রথমটার দ্বারা বোঝায় অ্যান্ড, দ্বিতীয়টার দ্বারা অর, তৃতীয়টা দ্বারা নট। অর্থাৎ অ্যান্ড লজিক্যাল অপারেটর হলো এটা, আর অর হলো এটা, নট হলো এটা। এইভাবে চিহ্নে রাখলে সুবিধা হবে। যে কোনো একটা অংশ উঠিয়ে এটা উঠিয়ে দিল, দিয়ে বললো যে এটা কোন ধরনের যুক্তিমূলক অপারেটর, তাহলে আমরা বলবো এটা অর লজিক্যাল অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মূলত যে কোনো চলকের মান অন্য কোনো চলকের মান হিসাবে ব্যবহারের জন্য ব্যবহার হয়। কোনো একটা চলকের মান অন্য একটি চলকের মানের জন্য ব্যবহার হয়, সেটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে রয়েছে এইগুলি, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এইগুলি অ্যাসাইনমেন্ট অপারেটর। যদি এরকম থাকে, দুটি অপারেটর যুগ্মভাবে থাকে, সেটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলবো। আর কন্ডিশনাল অপারেটর, এই চিহ্ন যদি থাকে, সেটাকে আমরা বলবো কন্ডিশনাল অপারেটর। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাস আর খুব বেশি লঙ্গার করছি না, একেবারে শেষের দিকে তোমাদের জন্য রয়েছে 2টি কুইজ। এক হলো এই যে চিহ্ন অ্যাম্পারড সাইন, এটি কোন ধরনের অপারেটর, মানে এটি কোন ধরনের অপারেটর, এটার উত্তরটা তোমরা লিখবে। আর রিলেশনাল অপারেটর কয় ধরনের হয়, এটার উত্তরটা লিখবে। রিলেশনাল অপারেটর কয়টি,
কয় রকমের হয়, এই দুটি কুইজ উত্তর করবে। আর আইয়ুব একাডেমির এইচএসসি আইসিটি ক্লাসের সাথে যুক্ত থাকবে। আমরা সামনে আরেকদিন অন্য আরেকটি চ্যাপ্টার নিয়ে এরকম একটা বিগ ক্লাস, অনশর্ট ক্লাস নিয়ে আসব। তোমরা সেই পর্যন্ত সাথে থাকবে। আল্লাহ হাফেজ।